আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম। কি অবস্থা তোমাদের সবাই? আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো। জ্বর আগের থেকে বেটার, এখন তেমন কোনো খারাপ লাগছে না। ওকে, আমরা আজকে রুই মাছের যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু নিয়ে কথা বলবো। রুই মাছের বাকি অংশ বলতে আমাদের রুই মাছের ধমনীতন্ত্র, রুই মাছের শিরাতন্ত্র, রুই মাছের পটকা এবং ফুলকা, এই তিনটা টপিক আমাদের বাকি আছে। এই তিনটা টপিক যদি আমরা পড়ি তাহলে আমাদের রুই মাছের অংশগুলো মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা চলো রুই মাছের ধমনীতন্ত্র দিয়ে শুরু করি। আমি তোমাদের এটা আঁকাইতে হয় কীভাবে সেটা আমি তোমাদের দেখাই দেবো, টেনশনে কিছু নাই। কেমন আঁকাইতে হয় তা দেখাই দেবো। তো ধমনীতন্ত্রের ব্যাপারটা বলি, দেখো। তার মধ্যে এটা একটু বলে রাখি, তোমার নর্মালি আমার ক্লাসের মধ্যে যে একটা সাউন্ডের যে একটা চ্যাচার চ্যাচার একটা শব্দ করতো, খেয়াল করছো তো মনে হয়, তাই না? তো আজকে আমি আরও অন্য একটা ক্যামেরা ইউজ করতেছি এটা টেস্ট করার জন্য যে আসলে সমস্যাটা কি। তোমরা একটু খেয়াল করবা যে সাউন্ডে কোনো প্রবলেম, রেগুলার ক্লাসে যে সাউন্ডে যে প্রবলেমটা করে, চ্যাট 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 যে শব্দটা করে, এই শব্দটা আসে কি না এটা একটু তোমরা একটু খেয়াল করবা, ঠিক আছে? যদি শব্দ হয়, নয়েজ হয়, তাহলে তোমরা একটু জানাই দিবা যে ভাইয়া সাউন্ডে প্রবলেম করতেছে। ওকে, একটু জানাই দিবা, তাহলে আমি জানতে পারবো যে আসলে ঠিকঠাক আছে কিনা। বুঝছো আমার কথা? অন্যান্য ক্লাসে সাউন্ডে প্রবলেম পাও তো, তাই না? একটা সাউন্ডে একটা বাড়ি মারা শব্দ, একটা চেট 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 শব্দ। আজকে এই ঘাস ফড়িং পড়াবেন না, আমি তো গতকালকে বললাম না ঘাস ফড়িং তোমাদের পড়াবো হচ্ছে ইয়ার পরে, এই ঘাস ফড়িং পড়াবো হচ্ছে তোমার রুই মাছ পরে, অর্থাৎ ঈদের পরে। একজন প্রশ্ন করছে ভাই জীবনচক্র পড়াবেন কিনা? না, জীবনচক্র আগের দিন পড়াই দিছি। জীবনচক্র অলরেডি পড়ানো হয়ে গেছে। আমাদের পড়ানো বাকি ধমনীতন্ত্র, শিরাতন্ত্র, ফুলকা, পটকা, এই তিন জিনিস আমাদের পড়ানো বাকি, ঠিক আছে? আচ্ছা, তো একটু আমরা এখানে খেয়াল করি ধমনী জিনিসটা কি। ধমনীর ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। আগে ছবি থেকে একটু দেখার চেষ্টা করি, তারপর আমরা চিত্র আঁকাবো, টেনশনের কিছু নাই, চিত্র আমরা আঁকাবো। এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড পিণ্ড আকারে আছে হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ড সিঙ্গেল সার্কিট সার্কুলেশন সংবহন করে, ঠিক আছে? সিঙ্গেল সার্কিট মানে হচ্ছে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের ভিতরে, রুই মাছের হৃৎপিণ্ডের ভিতরে, রুই মাছের হৃৎপিণ্ডের ভিতরে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে এবং তা বের হয়ে আসে, এবং সেটা সিঙ্গেল সার্কিট, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে একবারই প্রবেশ করে। মানুষের হৃৎপিণ্ড কেমন? হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করলো, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেল, একটা সার্কিট। ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে ঢুকলো অক্সিজেন যুক্ত, তারপর সেটা পরে আবার হার্ট সারা দিয়ে চলে গেল। দুইবার সম্পন্ন হয়েছে বা ডাবল সার্কিট হয়েছে। কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একবার ঢুকছে এবং সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে ফেরত বের হয়ে গেছে। ওকে, এবং আমরা এটাও দেখতে পারতেছি এখানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পরিবাহিত হচ্ছে। শুধুমাত্র কি? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পরিবাহিত হচ্ছে। শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই কি হচ্ছে? পরিবাহিত হচ্ছে। যেহেতু শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পরিবাহিত হচ্ছে, এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি হৃৎপিণ্ড বলি? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলি। এই জন্য এটাকে আমরা নীলকালি ব্যবহার করছি দেখানোর জন্য। কি করার জন্য? নীলকালি, নীলকালি ব্যবহার করছি দেখানোর জন্য। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ওকে, এইখান থেকে দেখো বের হয়ে গেছে। তো যেটা বের হয়ে গেছে এটাকে আমরা কি বলবো? ধমনী বলবো। যদি বের হয়ে যায় আর হৃৎপিণ্ড থেকে, তাহলে ধমনী বলবো। তো রুই মাছের হৃৎপিণ্ড ধমনী তৈরি করার মাধ্যমে কিভাবে সে অক্সিজেনে যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে ফুলকায় গিয়ে, এটাই হচ্ছে বেসিক্যালি ধমনীতন্ত্র আলোচনার বিষয়। তার মানে
আমাদের যেরকম ফুসফুস আছে, আমাদের যেরকম কি আছে, ফুসফুস আছে, হাড় থেকে বের হয়ে ফুসফুসে অক্সিজেন যুক্ত হওয়ার জন্য, এদের ফুসফুস নাই, কিন্তু দুই কানকোর নিচে ব্রাঙ্কিওস্টেগাল নামক পর্দা দ্বারা ঝুলে, আবার বলতেছি, দুই কানকোর নিচে বা দুই কানকো দিয়ে ঢাকা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে ঝুলে থাকা 4 জোড়া ফুলকা আছে। কি আছে ভাইয়া? 4 জোড়া ফুলকা আছে। এই ফুলকাগুলা এই দেখো 1 2 3 4, 4 জোড়া, এইটা হচ্ছে সিউডোব্রাঙ্ক। বেসিক্যালি 4 জোড়া, 1টা 2টা 3টা 4টা, ওই পাশে আরো 4টা, এটা একদিকেরটা দেখাইছে, দুই পাশে 4 জোড়া, এরকম 4 জোড়া ফুলকার চারদিকে ছড়ায় যায়, রক্তগুলা নিয়ে চলে যায়। তো একটু দেখি এখানে একটা জিনিস দিচ্ছে, সিউডোব্রাঙ্ক। সিউডো মানে কি? সিউডোপডস অর্থাৎ ভ্রান্ত পা। সিউডোব্রাঙ্ক, ব্রাঙ্ক শব্দটা আসে ব্রঙ্কাস থেকে, ফুসফুস, ব্রঙ্কাস মানে ফুসফুস, আর সিউডো মানে কি? মিথ্যা। সিউডোব্রাঙ্ক মানে কি? মিথ্যা ব্রাঙ্ক, মিথ্যা ফুসফুসের মতো। মিথ্যা মিথ্যে কিসের মতো? ফুসফুসের মতো, এটা বলতে হয় সিউডোব্রাঙ্ক। ঠিক আছে? তার মানে এইটা, এই যেটা, এটা ফুসফুসের মতোই গঠন, এটা ফুলকার মতো গঠন। আমরা তো ফুলকা পড়তেছি, রুই মাছের ক্ষেত্রে তো ফুসফুস নাই, ফুলকার মতোই গঠন, বাট সেটা পুরাপুরি ফুলকা হিসেবে তৈরি হইতে পারে না, সিউডোব্রাঙ্ক হিসেবে দিছে। ঠিক আছে? তাহলে মেইনলি 1টা 2টা 3টা 4টা, 4টা ফুলকা। তো খেয়াল করে দেখো, এইখান থেকে আমি চিত্র আঁকায় দেখাবো তোমাদেরকে, সমস্যা নাই। এইখান থেকে প্রতিটা ব্রাঞ্চ ফুলকায় গেছে, দেখছো? ফুলকার চারিদিকে গেছে রক্ত সরবরাহ করার জন্য, যেভাবে ফুলকার চারিদিকে যাবে রক্ত সরবরাহ করার জন্য। কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে সরবরাহ করার জন্য। তো এটাকে বলা হবে ধমনী, যেহেতু ফুল যাচ্ছে। তাহলে এই যে ধমনী, এইগুলা ফুসফুসের দিকে প্রবেশ করতেছে, ফুসফুস না ফুলকা, হাট থেকে বের হয়ে ফুলকায় প্রবেশ করতেছে, হাত থেকে বের হয়ে 4 জোড়া ফুলকা, এদিকে 4টা ওইদিকে 4টা ফুলকার মধ্যে প্রবেশ করতেছে। এই জন্যে এই ধমনীগুলাকে আমরা বলবো অন্তর্বাহী ধমনী। কি ধমনী? অন্তর্বাহী ধমনী। অন্তর্বাহী কেমন কি? এরা আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছে। অন্তর্বাহী কেন বলছি? অন্তর্বাহী বলতেছে কারণ এরা কি করতেছে? ভেতর দিকে প্রবেশ করতেছে, এই জন্য এটাকে আমরা অন্তর্বাহী ধমনী বলতেছি। অন্তর্বাহী। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, তৃতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, চতুর্থ অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী এই কারণে বলছে কারণ এগুলা ভেতর দিকে প্রবেশ করছে। কার? ফুলকার। এগুলো হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ঠিক আছে? গেল। এই যে সিউডোব্রাঙ্ক, এই যে সিউডোব্রাঙ্ক, এই সিউডোব্রাঙ্কের এখানে দেখো হাইওয়েট ধমনী, একটা ধমনী, এই দেখো এখান থেকে একটা অংশ বের হয়েছে, যার নাম হচ্ছে হাইওয়েট ধমনী। হাইওয়েট হচ্ছে মাছের এই যে গলার দিকের অংশটা রক্ত সরবরাহ করে, এবং এখান থেকে একটা অংশ নিয়ে অপথেলমিক ধমনী তৈরি হয়েছে, যেটা চোখে রক্ত সরবরাহ করে। কোথায় রক্ত সরবরাহ করে? চোখে। ঠিক আছে? গেল। এখন দেখো, এই যে 4টা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী ফুসফুসের মধ্যে প্রবেশ করলো, ফুসফুস থেকে তো অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে বেরও হবে, তাই না? ওইগুলো হবে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, ওইটাও 4টা। এই যে এই দেখো, এই হচ্ছে আমাদের প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, এটা আবার এখানে এসে আরও একটা ব্রাঞ্চ দিবে এরকম। এই হচ্ছে দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, তৃতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী এবং চতুর্থ বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী একসাথে মিলিত হয়। মিলিত হয়ে এরা আবার একটা গোলাকার গঠন তৈরি করে, যার নাম সার্কিউলাস সেফালিকাস। মানে এক জায়গা থেকে তৈরি হয়েছে এরা, সার্কিউলাস সেফালিকাস। এই সেই সার্কিউলাস সেফালিকাস, এটাই সেই সার্কিউলাস সেফালিকাস। আগের দিন একটা প্রশ্ন ছিল, সার্কিউলাস সেফালিকাস কি? সার্কিউলাস সেফালিকাস, সার্কিউলাস সেফালিকাসের সাইডের যে অংশটা, এটাকে বলা ল্যাটারাল অ্যাওর্টা, পার্শ্বীয় ধমনী। এরা এখান থেকে উপর দিকে চলে যাবে, আমরা জানি উপর দিকে চলে গেলে এগুলো মাথার দিকে যায়, এই জন্য এটা ক্যারোটিড ধমনী, এই জন্য এটা ক্যারোটিড ধমনী। নিচের দিকে দেখো, এটাকে বলছে ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা, ডরসাল মানে পিঠ, ল্যাটারাল মানে পার্শ্ব, ডরসাল মানে পিঠ, তাহলে পিঠের দিকে ধমনী। এখান থেকে একটা অংশ আসছে যেটার নাম সিলিয়াক ধমনী, সিলিয়াক ধমনী, এবং এটা মেসেন্টেরিক ধমনী।
সিলিয়াক ও মেসেন্টেরিক ধমনী একসাথে বলতে পারি আমরা। এটা পাকস্থলী রিজনে রক্ত সরবরাহ করে, এবং এটা হচ্ছে বায়ুথলি ধমনী, এটা বায়ুথলির দিকে রক্ত সরবরাহ করে। এই হচ্ছে আমার ধমনীতন্ত্র। আর এখানে একটা অংশে কার্ডিয়াক ধমনী, এটা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করবে, শেষ। আর এই খেয়াল করো, এটাকে বলছে ডরসাল অ্যাওর্টা, এটা পিঠের দিকে, আর এটা এটা বুকের দিকে বলে, এটাকে ভেন্ট্রাল অ্যাওর্টা বলে। মাঝখানে অংশটাকে ভেন্ট্রাল অ্যাওর্টাও বলে, যেটা এটা পেটের দিকে রক্ত সরবরাহ করছে বা বুকের দিকে রক্ত সরবরাহ করছে। তো এইখান থেকে একটু হিবিজিবি লাগবে তোমাদের, আমি জানি। সো হিবিজিবি যাতে না লাগে এই জন্য আমি তোমাদের এই পুরো চিত্র তোমাদের আমি এঁকে দেখাবো ইনশাল্লাহ। পুরো চিত্রটা আমি এখন তোমাদের এঁকে দেখাবো, কিভাবে তোমরা পরীক্ষার খাতায় আঁকবা, কোন পার্ট থেকে আঁকালে সহজ হবে। কোন পার্ট থেকে আঁকলে সহজ হবে তোমাদের দেখো, এত কঠিনও না। আর বেসিক্যালি এটাই আসে, শিরাতন্ত্র খুব বেশি আসে না, আসে যদি তাহলে ধমনীতন্ত্রে আসে, ঠিক আছে। তো রুই মাছের ধমনীতন্ত্রটাকে 3 ভাগে ভাগ করা যায়: অন্তর্বাহী, বহির্বাহী, অন্তর্বাহী ধমনী, বহির্বাহী ধমনী, আর হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। অন্তর্বাহী ধমনী, বহির্বাহী ধমনী, আর হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী। অন্তর্বাহী, বহির্বাহী আর পৃষ্ঠীয় মহাধমনী। পৃষ্ঠীয় মহাধমনী আমরা পরে দেখাই দিব তোমাদেরকে বই থেকে। পৃষ্ঠীয় মহাধমনী, পৃষ্ঠীয় মহাধমনীগুলো আমি তোমাদের বই থেকে দেখাই দিব, টেনশনে কিছু নাই। এখন আসো চিত্রটা ভালো করে শিখে নাও, কিভাবে পরীক্ষার খাতায় আঁকাবা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, হৃৎপিণ্ড আঁকাইতে হবে, শিরা হৃৎপিণ্ড নীলকালি দিয়ে। এই ঠিক আছে, এই হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। নিচে কি কেটে গেছে? ওয়েট, এখন ঠিক আছে। এই হচ্ছে হৃদযন্ত্র। হৃদযন্ত্রটাকে আমি ভাগ করে দিই। দেখো পরীক্ষায় প্রশ্ন আসার যা যা জিনিস আছে তা আমরা গতকালকে পড়ে ফেলছি, ওখান থেকে বেশি প্রশ্ন আসে। তো আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক রয়ে গেছে পটকা। পটকাটা আমি দেখাই দিব। পটকা একদমই সহজ, পটকার গঠনটা লাগবে আর পটকার কাজ লাগবে, এর থেকে বাইরে কিচ্ছু লাগবে না। আর পটকার মধ্যে একটা গঠন আছে রিটা মেরাবিলিয়া। রিটা মেরাবিলিয়া কি, এই জিনিসটা আসবে। এই হচ্ছে হৃৎপিণ্ড, ওকে। এবার এইখান থেকে শাখা বের হবে, এখান থেকে দেখাইতে হবে। দেখো প্রথম দিকে যে অংশটা বের হয়ে আসবে এটাকে আমরা বলবো ভেন্ট্রাল অ্যাওর্টা, মহাধমনী। ভেন্ট্রাল মহাধমনী অর্থাৎ অঙ্কীয় মহাধমনী, এভাবে করে বের হয়ে আসবে ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা এইভাবে যাবে, এভাবে ব্রাঞ্চ তৈরি করবে। এটা বেশি উপরে উঠে ফেলছি, এত উপরে উঠানো যাবে না, একটু খাতার উপরে জায়গা রাখতে হবে। এই হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার প্রথম অংশ। এটাকে আমরা হচ্ছে বলবো প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। কি বলবো? প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। দ্বিতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তৃতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তৃতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। চতুর্থ অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এই 4টা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী।
এই চারটা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ঠিক আছে, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীগুলো লাগাই ফেললাম, কয়টা? চারটা। ওকে, এখন এদের চারদিক থেকে আমাকে ফুলকাগুলো দিয়ে দিতে হবে। কি করতে হবে? ফুলকা। এবং এখানে আমি আঁকাইছি কেন, এই নীল আঁকাইছি কেন? কারণ এখানে হচ্ছে অক্সিজেনযুক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। ঠিক আছে, তো এবার প্রত্যেকটার নিচে আমরা কি করব? ক্যাপসুলার স্পেসের এরকম কি আঁকাই দিব, ক্যাপসুলের মতো ফুলকা আঁকাই দিব, চারটা ফুলকা আঁকাই দিব, চারটা ফুলকা। বড় হয়ে গেছে। এবং উপরের দিকে একটা সিউডো ব্রাঙ্ক দিবা, এটা ভুলা যাবে না। উপর দিকে একটা সিউডো ব্রাঙ্ক থাকবে, এটা ভুলা যাবে না। এই পার্টটুকু আঁকায় ফেলবা সবার আগে, এটা খুবই সহজ, অর্ধেক দেখো হয়ে গেছে। এবার আমাদের বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, যেগুলো ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হবে, সেটা গাইতে হবে। তো এটা আঁকানোর জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে, সার্কিউলার সেফালিকাস আঁকায় নিতে হবে। আমাদের সবার আগে সার্কিউলার সেফালিকাস আঁকায় নিতে হবে। এই সার্কিউলার সেফালিকাস কি? এরকম একটা বৃত্তাকার বলয়াকার রিংয়ের মতো, বলয়াকার রিংয়ের মতো। ঠিক আছে, যেই রিং থেকে পরবর্তীতে বিভিন্ন রকমের শাখা তৈরি হবে রক্তের নালী। ঠিক আছে, এটাকে বলা হবে সার্কিউলার সেফালিকাস। সার্কিউলার সেফালিকাস। এই আর এইখান থেকে দুইটা ব্রাঞ্চ বের হবে, দুইটাই ক্যারোটিড ধমনী হিসেবে নাম থাকবে, এভাবে দিয়ে দিব। এবং নিচের দিকে যখন যাবে পৃষ্ঠীয় বাহিকা হিসেবে যাবে। তারপরে এইখান থেকে একটা ব্রাঞ্চ বের হবে, আর এইখান থেকে যে ব্রাঞ্চটা আসবে এইখান থেকে দুইটা অংশে বিভক্ত হবে। এখন এদের থেকে এক নাম্বার প্রথম বহির্বাহী ধমনীটা দিতে হবে, এবং সেটা আমাদের বের করতে হবে অন্তর্বাহিটার উপর থেকে। কোথা থেকে? অন্তর্বাহিটার উপর থেকে, তার মানে এখান থেকে, অন্তর্বাহীর উপর থেকে আমাদের এভাবে বের করে নিতে হবে। অন্তর্বাহীর উপর থেকে আমরা এভাবে বের করে নিলাম। বের করে এটার একটা অংশ সিউডোব্রাঙ্কের উপর দিকে দিয়ে দিব, সিউডোব্রাঙ্কের উপর দিকে দিয়ে দিব একটা অংশ, এবং আরেকটা অংশ আমরা নিচের দিকে নামিয়ে দিব। অর্থাৎ ওই প্রথম যে ফুলকাটা আছে, প্রথম ফুলকার দিকে এভাবে নামিয়ে দিব, এভাবে নামিয়ে দিলাম প্রথম ফুলকার দিকে। ঠিক আছে, প্রথম ফুলকার দিকে নামানোর পরে এটা এখন দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর সাথে মিলিত হবে। এবং এভাবে করে বাইরে চলে আসবে, এভাবে করে কি হবে? বাইরে চলে আসবে। বাইরে আসার পথে সে আরো দুইটা শাখার মতো তৈরি করবে। এইখানে একটু পেঁচানো ছিল। তারপরে এইখান থেকে 3 নাম্বার আর 4 নাম্বারটা আসবে, 3 নাম্বার আর 4 নাম্বারটা আসবে, এবং যথারীতি উপর দিয়ে যাবে। তো 3 নাম্বারটা এইভাবে একই জায়গা থেকে তৈরি হবে, এভাবে চলে যাবে। 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা একই জায়গা থেকে তৈরি হয়ে চলে যাবে। এইখানে আরেকটা ধমনী দিব আমরা,
এটার নাম হবে কি, এটা চলে যাবে চোখের দিকে, এই জন্য এটাকে বলবো অপথেলমিক ধমনী। চোখের দিকে চলে যাবে, এই জন্য অপথেলমিক ধমনী, অপথেলমিক ধমনী। আচ্ছা, তো শেষ। এবার এখান থেকে কিছু শাখা বের হয়েছে, দেখাই দিবা। এই তো হয়ে গেল, রুই মাছের ধমনীতন্ত্র হয়ে গেল। ওকে, যতগুলো ধমনী আছে এখানে মোটামুটি সবগুলো চলে আসছে। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে প্রত্যেকটাকে লেবেলিং করে দেওয়া। তো লেবেলিংয়ের জন্য আমরা সবার আগে এখানে লিখবো ভেন্ট্রাল অ্যাওর্টা, এই পার্টটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা। তারপরে এইদিকে এই অংশের নাম হচ্ছে ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল মানে পিঠ, ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল মানে পিঠ। তাহলে একটা ভেন্ট্রাল সামনের দিকে, ডর্সাল পিঠের দিকে, পাশের দিকে ল্যাটারাল, তাহলে এদিকে দিতে হবে ল্যাটারাল অ্যাওর্টা, পাশের দিকে ল্যাটারাল অ্যাওর্টা, ল্যাটারাল অ্যাওর্টা। এই চক্রাকার অংশটাকে বলা হবে সার্কিউলাস সেফালিকাস, সার্কিউলাস সেফালিকাস। ক্যারোটিড ধমনী, মাথার দিকে গেছে যেহেতু। অপথেলমিক ধমনী, ক্যারোটিড ধমনী, অর্থমিক ধমনী, হাইওয়েড ধমনী, হাইওয়েড ধমনী। আচ্ছা, হাইওয়েড ধমনী এটা না, এটা। তারপরে এটা হবে প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী না বহির্বাহী, প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এটা দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এটা তৃতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এটা চতুর্থ বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। 1 2 3 4। তারপরে এটা প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এটা দ্বিতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এটা তৃতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এটা চতুর্থ অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তারপরে নিচের দিকে বায়ুথলি ধমনী, সিলিয়াক ধমনী। এটা সিলিয়াক ধমনী। এটা বায়ুথলির দিকে যায়, বায়ুথলি ধমনী। এটা বায়ুথলির দিকে যায়, এটা বায়ুথলি ধমনী। আর এটা মেজেন্টেরিক ধমনী, সিলিয়াক ও মেজেন্টেরিক একসাথে বলি আমরা। তাহলে অন্তর্বাহী বহির্বাহী দুটোই এখানে হয়ে গেল। এটা পরীক্ষায় আসলে
একটু সময় লাগবে। এটা যদি পরীক্ষায় আসে একটু সময় লাগবে, এটা এটা এতটাও সহজ হবে না আঁকানো, ঠিক আছে? একটু সময় নিয়ে আমাদের আঁকাইতে হবে। তাহলে এখানে অন্তর্বাহী বহির্বাহী হয়ে গেল। অন্তর্বাহী বহির্বাহী যাওয়ার পরে, অন্তর্বাহী আর বহির্বাহী হওয়ার পরে এখানে আরও একটা বাকি থাকতেছে, সেটা হচ্ছে কি পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল অ্যাওয়ার্টা, যেটা আমরা আঁকাইছিলাম যে নিচের দিকে নেমে গেছিল, যেটা এই যে ডরসাল অ্যাওয়ার্টা যেটা নিচের দিকে নেমে গেছে, এই যে ডরসাল অ্যাওয়ার্টা যেটা নিচের দিকে নেমে গেছে, এইখান থেকে বেশ কিছু ব্রাঞ্চ আসবে। এই ব্রাঞ্চগুলোর নাম জানতে হবে তোমার, জাস্ট কি জানতে হবে? ব্রাঞ্চগুলোর নাম। একটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, এটা কি করবে বক্ষ পাখনা বক্ষ চক্রের দিকে, অর্থাৎ সাবক্লেভিয়ানটা, ক্লেভিয়ান থেকে মনে রাখবা কাঁধ, কাঁধ তরে দেন না, এই বুক মনে রাখবা। তারপরে সিলিয়াকো মেজেন্টারিক, একটু আগেই দেখছি, সিলিয়াকো মেজেন্টারিকের কাছ থেকে পাকস্থলী অন্ত্র ক্ষুদ্রান্ত অর্থাৎ পরিপাকতন্ত্র রিলেটেড জায়গাগুলোতে রক্ত সরবরাহ করা। প্যারাইটাল ধমনী, প্যারা মানে পাশে, অর্থাৎ দেহ প্রাচীরে রক্ত সম্পন্ন করবে। তারপরে রেনাল ধমনী মানে বুঝতেই পারতেছি বৃক্কে রক্ত সরবরাহ করবে। ইলিয়াকো ধমনী, ইলিয়াক হচ্ছে শনি পাখনা থেকে রক্ত সরবরাহ করবে। কডাল মানে লেজ, অর্থাৎ লেজের দিকে রক্ত সরবরাহ করবে। তাহলে এই অংশগুলা কোন জায়গা থেকে? এগুলো হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা, নিচের দিকে নামার পরে এই যে পৃষ্ঠীয় বাহিকা, এই যে যেটা পৃষ্ঠীয় বাহিকা, এই পৃষ্ঠীয় বাহিকা নিচের দিকে নামার পরে ডরসাল অ্যাওর্টা যেটাকে আমরা বলতেছি, ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় বাহিকা নিচের দিকে নামবে। এই ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় বাহিকা নিচের দিকে নেমে আর এরকম শাখাগুলো তৈরি করবে। তো এই হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র। পারবো? রুই মাছের ধমনীতন্ত্র আমরা পারবো? প্রবলেম হবে কোনো আর? ভাইয়ারা, রুই মাছের ধমনীতন্ত্র পারা উচিত এখন আমাদের। রুই মাছের ধমনীতন্ত্র শেষ। এবার আমরা রুই মাছের কোথায় চলে যাব? শিরাতন্ত্রে চলে যাব। কোথায় চলে যাবো? শিরাতন্ত্র। তো রুই মাছের শিরাতন্ত্রকে সিস্টেমিক শিরাতন্ত্র এবং পোটাল শিরাতন্ত্র এই দুটা ভাগে ভাগ করা যায়। সিস্টেমিক শিরাতন্ত্র এবং কি পোটাল শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র এবং পোটাল শিরাতন্ত্র নামক দুইটা অংশে আমাদের রুই মাছের শিরাতন্ত্রকে আমরা কি করতে পারবো? ভাগ করতে পারবো, সিস্টেমিক এবং পোটাল। পোর্টাল মানে তোমরা আগেই জানছো যে পাকস্থলী রিজিয়ন থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে না যেয়ে আগে যকৃতে যায়, যকৃত থেকে পরে যায় বা দেহে যায়, হৃৎপিণ্ডে যায়। তো এখানে যকৃতের জন্য এটা হেপাটিক পোর্টাল বলতেছে। আর যদি দেহের অন্যান্য অংশ থেকে আগে কিডনিতে যাবে, কিডনি থেকে পরে হৃৎপিণ্ডে যাবে, এরকম যদি হয় তখন এটাকে আমরা বলি রেনাল পোর্টাল। ঠিক আছে? তাহলে দুই রকমের পোর্টাল আছে, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। তো রুই মাছের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল শিরাও থাকবে, রেনাল পোর্টাল শিরাও থাকবে। ঠিক আছে? মানুষের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হেপাটিক পোর্টাল শিরা থাকে, রেনাল পোর্টাল শিরা থাকে না। ঠিক আছে? তো পোর্টাল মানে কি? পোর্টাল মানে হচ্ছে সারা দেহ থেকে সরাসরি হার্টে না যেয়ে আরেকটা পোর্ট ব্যবহার করবে, যেমন সি পোর্ট, এয়ারপোর্ট, আরেকটা বন্দর ঘুরে তারপরে সে কোথায় যাবে? হার্টে যাবে। তো ওইটাকে বলবো হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। কি শিরাতন্ত্র? পোর্টাল শিরাতন্ত্র। এটা বন্দর ঘুরে পরে হার্টে যাবে। পোর্টাল শিরাতন্ত্রের মধ্যে আমরা একটু দেখি কি কি আছে। দেখো, এই হচ্ছে গঠন। এটা আরো পেছানো, এটা আরো একটু পেছানো। ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা একটু কোন জায়গায় কি আছে, সহজ হয়ে যাবে, অনেক কিছু নাই। দেখো, রুই মাছের হৃৎপিণ্ডটা এখানে উল্টা হয়ে আসছে। উল্টা বলতে আসলে এইভাবেই থাকে। এই হচ্ছে হৃৎপিণ্ড, এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। অঙ্গগুলো আমাকে একটু খেয়াল করি কোন কোন অঙ্গ আছে। তারপর এই হচ্ছে রুই মাছের যকৃৎ বা লিভার, এবং এই হচ্ছে রুই মাছের বৃক্ক বা কিডনি। এই হচ্ছে রুই মাছের বৃক্ক বা কিডনি। এই তিনটা জিনিসকে আগে ইন্ডিকেট করে রাখতে হবে। বৃক্ক থেকে রেনাল পোর্টাল শিরা তৈরি হবে, যকৃতে হেপাটিক পোর্টাল শিরা, এই হচ্ছে হার্ট। এখন আমরা যেহেতু শিরাতন্ত্র, তার মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, খেয়াল করি এই যে একটা অংশ বের হয়েছে, এই যে একটা অংশ, এর মধ্যে প্রথম যেই হৃৎপিণ্ড থেকে বের হওয়া ধারে কাছ থেকে প্রথম যে দুইটা শাখা, এগুলাকে বলা হবে ইনফিরিয়র জুগুলার শিরা। খুবই গুরুত্বপূর্ণ, ইনফিরিয়র জুগুলার শিরা। ঠিক আছে? ইনফিরিয়র জুগুলার শিরা। তারপরে এটার পাশ দিয়ে আরো একটা ব্রাঞ্চ বের হয়েছে, এগুলোকে আমরা কি বলছি? সম্মুখ কার্ডিনাল শিরা। কার্ডিয়াক মানেই হচ্ছে হৃদযন্ত্র, সম্মুখ কার্ডিনাল শিরা। তারপর দেখো এটা এভাবে করে নিচের দিকে নামছে, নিচের দিকে নেমে একটা অংশ এভাবে যকৃতে ঢুকে গেছে। আচ্ছা, এরপর দেখো নিচে নামার আগে এভাবে করে দুই পাশে দুটো অংশ গেছে, এগুলোকে বলছে সাবক্লেভিয়ান শিরা।
আর সাবক্লেভিয়ান, ক্লেভিয়ান দিয়ে বুঝলাম কাঁধের দিকে অর্থাৎ বক্ষের দিকে। তারপর দেখো এরা কি করছে, বাম পশ্চাৎ কার্ডিনাল হয়ে নিচের দিকে নেমে গেছে, পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে নিচের দিকে নেমে গেছে, পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে নিচের দিকে নেমে গেছে। কিছু শিরা সরাসরি হার্ট লিভারে ঢুকে গেছে, এগুলোকে হেপাটিক শিরা বলছি, এগুলোকে আমরা হেপাটিক শিরা বলছি। তো একদম নিচের দিকে নেমে গেছে, দেখো এই দেখো সুন্দর করে নেমে একদম নিচের দিকে নেমে গেছে, দুটা শিরা একদম নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমে একসাথে মিলিত হয়ে একদম নিচের দিকে চলে গেছে, নাম হচ্ছে করাল শিরা। কি নাম হচ্ছে, করাল শিরা। করাল শিরা কোথায় যাবে, লেজের দিকে যাবে। কিন্তু দেখো করাল শিরা এখান থেকে একটা অংশ তৈরি হয়ে যকৃতে গেছে, যকৃতে গেছে। তো যকৃতে যাওয়া এই অংশটাকে আমরা বলছি কি শিরা, হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা। পশ্চাৎ কার্ডিনাল তো নিচের দিকে নামছেই। কিডনি, কিডনির মধ্যে আবার বিভিন্ন ভাগ হয়ে সেগমেন্টাল শিরা তৈরি হয়েছে। কিডনির মধ্যে বিভিন্ন সেগমেন্টের, কিডনি থেকে বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে সেগমেন্টাল শিরা হয়েছে। আর এইখান থেকেই একটা রেনাল পোর্টাল শিরা তৈরি হয়েছে, এখান থেকে একটা কি রেনাল পোর্টাল শিরা তৈরি হয়েছে, যেটা কিনা কিডনি থেকে রক্ত হার্টে নিয়ে যাবে। শিরাগুলোর নাম মনে রাখো। আমি এখন এটা মুছে দিই, সুন্দর করে দিই। আমি তোমাদেরকে এখন দেখানোর কেমন আগাইতে করে দেখাই দিব। তো এটা আঁকাই ফেললে আমাদের মোটামুটি চিত্র আঁকানোর কাজ শেষ। এরপরে তুমি ফুড পটকার চিত্র চাইলেও আঁকতে পারো, না চাইলেও ওটা না আঁকলেও চলে, খুবই সহজ, পরীক্ষা হলেও আঁকাইতে পারবা। তো আমাদের এখন রুই মাছের শিরাতন্ত্র দেখবো আমরা। শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র, এদের আছে সিস্টেমিক শিরাতন্ত্র ও পোর্টাল শিরাতন্ত্র। পোর্টালের মধ্যে আবার দুইটা, হেপাটিক এবং রেনাল, হেপাটিক এবং রেনাল এই দুইটা। তো প্রথমে আমাদের শুরু করতে হবে হৃদযন্ত্র দিয়ে। এভাবে করে আমরা হৃদযন্ত্র আগায় দিব। প্রথমে হৃদযন্ত্র আগাবো, প্রথমেই উপর দিকে দুটো ব্রাঞ্চ তৈরি করে দিব। এরকম দুটো ব্রাঞ্চ তৈরি করে দিব। এদের এদের নাম দিব কি, ইনফিরিয়র জুগুলার শিরা, ইনফিরিয়র জুগুলার শিরা। দুটো ব্রাঞ্চ তৈরি করার পরে আরো এইভাবে এইভাবে দিব। এদের নাম হবে সম্মুখ কার্ডিনাল শিরা, এদের নাম হবে কি, সম্মুখ কার্ডিনাল শিরা। কি নাম হবে, সম্মুখ কার্ডিনাল শিরা। দুই দিকে চলে যাবে সাবক্লেভিয়ান শিরা, এরকম করে দুই দিকে চলে যাবে কে, সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান শিরা দুই দিকে চলে গেল, সাবক্লেভিয়ান শিরা। ঠিক নিচের দিকে নেমে যাবে, এই জায়গা থেকে ঠিক নিচের দিকে নামবে, একটু বেঁকে নিচের দিকে নেমে যাবে, বেঁকে এরকম কি হবে, নিচের দিকে নেমে যাবে এবং এই যাবে করাল শিরা। তাহলে এটাকে বলা হবে কি, পশ্চাৎ কার্ডিনাল শিরা। কি শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা। আচ্ছা, এরপরে এখানে আছে আমার লিভার, যকৃৎ বা লিভার, যকৃৎ বা লিভার, যকৃৎ বা লিভারের মধ্যে এখান থেকে এসেই প্রবেশ করবে হেপাটিক শিরা, এখান থেকে এসে প্রবেশ করবে কি, হেপাটিক শিরা। ঠিক এদের মাঝ বরাবর জায়গা লাভ করবে, ঠিক এদের মাঝ বরাবর জায়গা লাভ করবে কিডনি বা বৃক্ক। কিডনি বা বৃক্ক জায়গা লাভ করবে, ঠিক আছে, মাঝ বরাবর কিডনি বা বৃক্ক। এবং এদের থেকে কানেক্ট
কানেক্টিং এরকম কিছু শাখা তৈরি করে দিতে হবে মাঝ বরাবর। শেষ পর্যায়ে আগেরগুলো তো অনেক অনেক শাখা পাওয়া লাগছে, এখানে এত তো শাখা পাওয়া লাগবে না, এভাবে কানেক্ট করে দিতে হবে। এরকম করে শাখা তৈরি করে দিতে হবে পাশে পাশে। তো এইখান থেকে আবার কিছু সেগমেন্টাল শিরা বের হবে। কি বের হবে? সেগমেন্টাল শিরা। সেগমেন্টাল শিরা এখান থেকে বের হবে বেশ কয়েকটা সেগমেন্টে। ঠিক এইখান থেকে আমাদের হেপাটিক পোর্টাল শিরা তৈরি করতে হবে, তৈরি করে এখানে যকৃতে পাঠিয়ে দিতে হবে। হেপাটিক পোর্টাল শিরা দিয়ে আমরা যকৃতে পাঠিয়ে দিলাম। আর এখান থেকে একটা ব্রাঞ্চের মতো তৈরি হয়েছে, শেষ। এই হচ্ছে রিউমাসের শিরাতন্ত্র। যতগুলো দরকার ছিল সবগুলো এখানে চলে আসে। এটা হচ্ছে ইনফিরিয়র জুগুলার শিরা, ইনফিরিয়র জুগুলার শিরা। এটা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা। এটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল, ডান বাম না দিলেও চলবে। এটা হচ্ছে সাবক্লেভিয়ান, সাবক্লেভিয়ান। এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, সেগমেন্টাল শিরা, পর্টাল শিরা লেজের দিকে যাবে। আর এটা হচ্ছে হেপাটিক শিরা। এটা যকৃৎ, হয়ে গেল রিউমাসের শিরাতন্ত্র। এবার আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি। এই দেখো সাবক্লেভিয়ান আর সম্মুখ কার্ডিনালের মাঝখানে সংযোগস্থলে যে জায়গাটা, এই জায়গাটাকে ডাক্টাস কুভিয়েরি বলা হয়। এই জিনিসটা তো জানতে হবে। ডাক্টাস কুভিয়েরি কি? ডাক্টাস কুভিয়েরি হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা ও জুগুলার শিরা যে পাশে সংগ্রহ করে, এটাকে ডাক্টাস কুভিয়েরি বলে। এই দেখো, এই যে সম্মুখ কার্ডিনাল শিরা এবং এই যে এইদিকে হচ্ছে সাবক্লেভিয়ান শিরা, এই দুইটা যে জায়গায় সে মিলিত হয়েছে এই জায়গাটাকে বলছে আমরা ডাক্টাস কুভিয়েরি, এবং জুগুলার শিরাটাও ঠিক তার পাশাপাশি থাকে। তো ডাক্টাস কুভিয়েরি জায়গাটার নাম একটু জানতে হবে। ডাক্টাস কুভিয়েরি, ডাক্টাস কুভিয়েরি এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জায়গা মোটামুটি একটা অ্যাঙ্গেলের মতো তৈরি করছে। এইদিকে থেকে সাবক্লেভিয়ান, এইদিকে সম্মুখ কার্ডিনাল, ইনফিরিয়র জুগুলার এক জায়গায় মিলিত হয়েছে, এটা ডাক্টাস কুভিয়েরি। ডাক্টাস কুভিয়েরি নামটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো পোর্টাল শিরাতন্ত্র তো এগুলো বলেই ফেলছি, এগুলো রিডিং দিবা। হেপাটিক ও যকৃৎ পোর্টাল শিরা আছে, এই সবগুলাই একসাথে এসে ডাক্টাস কুভিয়েরির পাশে মিলিত করে। এই দেখো রেনাল পোর্টাল শিরা, দেহের লেজ অংশ থেকে করাল শিরা রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করে দুটি শাখায় বিভক্ত হয়। ডান শাখায় ডান প্রসাদ কার্ডিনাল শিরা হিসেবে সম্মুখে অগ্রসর, বাম শাখাটি বৃক্কে বিভক্ত হয়ে জালিকা সৃষ্টি করে, একে রেনাল পোর্টাল শিরা বলে। বৃক্ক থেকে রক্ত বাম প্রসাদ কার্ডিনাল শিরাতে সংগ্রহ হয়ে ডাক্টাস কুভিয়েরির মাধ্যমে সাইনাস ভেনাসে পৌঁছায়। তারপর নিচ থেকে এসে যদি কিছু হার্টে ঢুকতে তাহলে ডাক্টাস কুভিয়েরি হয়েই ঢুকে। কি দিয়ে ঢুকে? ডাক্টাস কুভিয়েরি হয়ে ঢুকে। আচ্ছা, গেল, চিত্র শেষ। তোমার শিরাতন্ত্র ধর্মতন্ত্র পড়ে ফেলছি। ফুলকা,
এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফুলকা। আচ্ছা, ডাক্তার স্কুভিয়েরই আমরা দিয়ে দিই একটু, ডাক্তার স্কুভিয়েরটা লিখে দিই, ডাক্তার স্কুভিয়েরটা লিখে দিই। ডাক্তার স্কুভিয়েরি হয়ে গেল। এবার রুই মাছের শ্বসনতন্ত্র। শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, চার জোড়া ফুলকা, চার জোড়া ফুলকা এগুলা ইয়ারে। আরে ভাইয়া শেষ করে দিল, আমি কিছুই বুঝি নাই। তাহলে তুমি কি কি দেখলে এতক্ষণ? হ্যাঁ, এটারও জগা খিচুড়ি, এই চিত্র জগা খিচুড়ি। এই চিত্র আসলে শোনো, এখন আমি তোমাদের বলি, আমার নিজের সময় যদি এই চিত্র আসতো আমি সাধারণত পড়তাম না, আমি আঁকানোর চেষ্টা করতাম না। এই শিরাতন্ত্র আর ধমনীতন্ত্র আমি সারা জীবন অ্যাভয়েড করে গেছি। হ্যাঁ, রুই মাছের যদি হৃদযন্ত্র কৌশল আসে তাহলে এটা আঁকানো যাবে, এটা সহজ। রুই মাছের ধমনীতন্ত্র তুলনামূলক সহজ, ধমনীতন্ত্র তুলনামূলক সহজ, এতটাও সহজ না, হিবিজিবি। কিন্তু রুই মাছের শিরাতন্ত্র প্রচুর হিবিজিবি হিবিজিবি, এটা প্রচুর হিবিজিবি হিবিজিবি। এখানে আসলে কোনটা যে কি এটা বোঝাই কঠিন। তো মানুষের দেহে কি পরিমাণ হিবিজিবি হইতে পারে চিন্তা করো। আচ্ছা, তাহলে আমরা রুই মাছের ফুলকা দিয়ে দেখবো এখন, রুই মাছের ফুলকা। তো ফুলকা, ফুলকা দেখতে যে এরকম, এই হচ্ছে ফুলকার একটা অংশ, এই হচ্ছে ফুলকা সূত্রক, এই হচ্ছে ফুলকা সূত্রক। এটা একটা ফুলকা এখনো হয় নাই, এটা হচ্ছে ফুলকা সূত্রক। ফুলকা থাকে হচ্ছে ফুলকা আর্চের উপর, ফুলকার এখানে একটা কাটার মতো একটা অংশ থাকে, এটাকে বলে ফুলকা আর্চ। ফুলকা আর্চ, এটা কাটার মতো একটা অংশ থাকে, সাদা সাদা একটা তরুণাস্থি নরম একটা অংশ আছে, তরুণাস্থির মতো নরম একটা অংশ আছে, এগুলো ফুলকা আর্চ। আর নিচের দিকে এরকম থাকবে রেকার, ফুলকা রেকার, এটা রেকারের উপর রাখা থাকবে, রেকারের উপর ফুলকা সাজানো থাকবে। তো এই যে যেটা আঁকাইলাম এটাকে বলা হবে হেমিব্রাঙ্ক, এটাকে বলা হবে হেমিব্রাঙ্ক। এই যে ফুলকার যে গঠনটা আমরা আঁকাইলাম, ফুলকার যে গঠনটা আমরা আঁকাইলাম এটাকে বলা হবে কি হেমিব্রাঙ্ক। এই যে ফুলকার যে গঠনটা আঁকাইলাম আমরা, এটাকে আমরা বলবো কি হেমিব্রাঙ্ক। কি বলবো? হেমিব্রাঙ্ক। হেমিব্রাঙ্ক কেন? কারণ এটা হচ্ছে হাফ ফুলকা। একটা পূর্ণাঙ্গ ফুলকা আঁকাইতে গেলে এটার পাশে আরও একটা ব্রাঞ্চ, আরও একটা ব্রাঙ্ক তৈরি হয়। ব্রাঙ্ক শব্দটা আসছে ব্রঙ্কাস বা ফুসফুস থেকে আরও একটা অংশ তৈরি হয়, এটাকে বলবে আরেকটা হেমিব্রাঙ্ক। এরকম দুইটা হেমিব্রাঙ্ক মিলে তৈরি হবে হোলো ব্রাঙ্ক, এরকম দুইটা হেমিব্রাঙ্ক মিলে তৈরি হবে হোলো ব্রাঙ্ক, এবং এই হচ্ছে একটা ফুলকা, এই হচ্ছে একটা ফুলকা। দুইটা হেমিব্রাঙ্ক মিলে হোলো ব্রাঙ্ক, তাহলে আমরা বলতে পারি হেমিব্রাঙ্ক, হেমিব্রাঙ্ক। ব্রাঙ্ক শব্দটা আসে ব্রঙ্কাস বা ফুলকার জন্যে, আরেকটা হেমিব্রাঙ্ক। হেমিব্রাঙ্ককে একসাথে, হেমিব্রাঙ্কের ডেমিব্রাঙ্কও বলা হয়। দুইটা হেমিব্রাঙ্ক মিলে একটা পূর্ণাঙ্গ ফুলকা, দুটা হেমিব্রাঙ্ক মিলে একটা পূর্ণাঙ্গ ফুলকা হোলো ব্রাঙ্ক, হোলো ব্রাঙ্ক। হোলো শব্দটা আসে হোল, হোল মানে স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ। এখানে তৈরি হবে ফুলকা আর্চ, এখানে তৈরি হবে ফুলকা আর্চ, ফুলকা আর্চ। আর ফুলকা রাখার জন্য থাকবে ফুলকা রেকার, ফুলকা রাখার জন্য থাকবে ফুলকা রেকার, ফুলকা রেকার। এই হচ্ছে আমার একটা ফুলকা, এই হচ্ছে কি আমার একটা ফুলকা, এটা হচ্ছে কি একটা ফুলকা। তো এরকম চার জোড়া ফুলকা থাকবে, চার জোড়া, একদিকে চারটা একদিকে চারটা, এরকম চারটা ফুলকা এক কানকোর নিচে, আরেক চারটা ফুলকা এক কানকোর নিচে। এবং এটা ঢাকা থাকবে অপারকুলাম নামক ঢাকনা দিয়ে, ঢাকা থাকবে কি রুই মাছের অপারকুলাম নামের একটা ঢাকনা দিয়ে এটা ঢাকা থাকবে। এরকম এই জায়গাটায় থাকবে কানকোয়া, 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 এবং কানকোয়ার সাথে অপারকুলাম নামক একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। কোন ঢাকনা? অপারকুলাম ঢাকনা, অপারকুলাম। এই অপারকুলাম নামটা আমরা হাইড্রাতেও পড়ছি,
অপারকুলাম ঢাকনা বা অপারকুলাম দিয়ে ঢাকা থাকবে। ঠিক আছে, অপারকুলাম দিয়ে ঢাকা থাকবে, কানকোয়ার এই জায়গাটাকে অপারকুলাম বলতেছে। এবং এখানে একটা ঝিল্লি থাকবে, একটা পর্দা থাকবে, সেই পর্দাকে বলা হবে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে এই অপারকুলাম ঢাকনাটা আটকানো থাকবে। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা অপারকুলাম ঢাকনাটা আটকানো থাকবে। তাহলে এখন আমরা যদি এক ফুলকা সূত্র থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো এই হচ্ছে ফুলকার আর্চ, এই হচ্ছে ফুলকার আর্চ, তারপরে এই হচ্ছে ফুলকার রেকার, এই হচ্ছে ফুলকার রেকার, ফুলকা আর্চ ফুলকা রেকার দিলাম। এবার ফুলকা সূত্রক, এই যে এখানে যেগুলো আঁকাইছিলাম ফুলকা সূত্রক, এবং ফুলকা সূত্রগুলো কিভাবে থাকবে, এরকম জোড়ায় জোড়ায় থাকবে, কারণ এখানে হলো ব্রাঙ্ক, এরকম জোড়ায় জোড়ায় থাকবে ফুলকা সূত্রক, ফুলকা সূত্রক, ফুলকা সূত্রক, এই হচ্ছে কি ফুলকা সূত্রক। ঠিক আছে, ফুলকা সূত্রক। এই হচ্ছে অংশ। এটাকে যদি আমি এখন সামনাসামনি রেখে দেখাই তাহলে কেমন লাগবে দেখো, ফুলকা আর্চ, এ হচ্ছে ফুলকা রেকার, আর্চ। এখানে অবশ্যই রক্ত সরবরাহ করতে হবে, এই যে অন্তর্বাহী আর বহির্বাহী, বহির্বাহী রক্ত ধমনী এখানে যাবে। তাহলে এই হচ্ছে অন্তর্বাহী রক্ত ধমনী, কার্বন যুক্ত রক্ত নিয়ে আসছে। এই হচ্ছে বহির্বাহী রক্ত ধমনী, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে। এবং এটার দুই পাশ থেকে ফুলকার সূত্রক দুটা আমরা পেয়ে যাব। এবং মাঝখানে সেপারেট করার জন্য এরকম একটা অংশ থাকবে, ঠিক আছে। মাঝখানে সেপারেট করার জন্য এখানে একটা অন্তঃফুলকা ব্যবধায়ক বা সেপ্টাম আছে, অন্তঃফুলকা ব্যবধায়ক। আচ্ছা, এটার ভিতরে কেমন থাকবে আবার, এটার ভিতরে আবার সুন্দর 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 শাখা এরকম এরকম থাকবে, নালিকার মতো থাকবে। এরকম থাকবে, ঠিক আছে। ফুলকা ল্যামেলি বলবে, এগুলোর ভিতরে অংশটাকে বলবে ফুলকা ল্যামেলি। ফুলকা ল্যামেলি, এই ফুলকা ল্যামেলির ভিতরে রক্তনালীর অংশ প্রবেশ করছে, ফুলকা ল্যামেলি। এটা হচ্ছে ফুলকা সূত্রক। ফুলকা ল্যামেলি দেখো, রক্ত অন্তর্বাহীভাবে ঢুকে ফুলকা ল্যামেলিতে যায়, ফুলকা ল্যামেলিতে পানির সাথে গ্যাসের আদান প্রদান ঘটে এবং বহির্বাহীতে বের হয়ে চলে আসে, বহির্বাহীতে বের হয়ে চলে আসে। তাহলে এই হচ্ছে ফুলকার গঠন। ফুলকার গঠন আসলে এভাবে তোমরা আঁকাবা, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে। রেড কালার দিয়ে লেখা বুঝতেছি না। এই যে হেমিব্রাঙ্ক হলো ব্রাঙ্ক, হেমিব্রাঙ্ক হলো ব্রাঙ্ক, এই যে হলো ব্রাঙ্ক, একটা হচ্ছে হেমিব্রাঙ্ক, দুটো একসাথে মিলে একটা পূর্ণাঙ্গ ফুলকা বা হলো ব্রাঙ্ক বলবে, ঠিক আছে। এই এই হচ্ছে ফুলকার গঠন। তাহলে আসো এখন থেকে বইয়ের মধ্যে কি বলছে। এই যে ফুলপা প্রকোষ্ঠ বা অপারকুলাম থাকে, কানকোর পশ্চাৎকেরা ব্রাঙ্কিওস্টেগালে সংযুক্ত থাকে, কানকো থাকে যেটাকে আমরা অপারকুলাম বলছি। 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে, ফুলকা ছিদ্রগুলো ফুলকা আর্চ হয়ে পরস্পর থেকে পৃথক থাকে, 4টি করে মোট 4 জোড়া ফুলকা থাকে। 4 জোড়া ফুলকার জন্য 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এই যে ফুলকার গঠন, উত্তাল অংশ দুই সারি ফিলামেন্ট ও ফুলকা ল্যামেলা দিয়ে তৈরি। এই দুই সারি প্রত্যেকে ফিলামেন্টকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলে বা অর্ধফুলকা বলে। দুই সারি হেমিব্রাঙ্কের মধ্যে হ্রাসকৃত ইন্টারব্রঙ্কিয়াল সেপ্টাম থাকে। ইন্টারব্রঙ্কিয়াল সেপ্টাম মানে এই যে দুটাকে পৃথককারী,
এটা পৃথককারী সেপ্টাম, ইন্টারবঙ্কিয়াল সেপ্টাম। প্রতিটি ফুলকা দুই সারি ফুলকা ফিলামেন্ট বহন করে। এই ফুলকাকে হোলোব্রাং বা পূর্ণ ফুলকা বলে। প্রত্যেক ফুলকা ফিলামেন্ট অসংখ্য ছোট ছোট আড়াআড়ি সাজানো প্লেট বহন করে। প্লেটগুলো অ্যাপিথেলিয়াম দ্বারা আবৃত, মানে পর্দা দ্বারা আবৃত দুটোর মাঝখানে। মানে এই কথাটা বলছে কি দেখো, প্রত্যেক ফুলকা ফিলামেন্ট, ফুলকা সূত্রক অনেকগুলো ছোট ছোট আড়াআড়ি সাজানো প্লেট বহন করে, যে সাইডে 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 দুই সাইডে প্লেট বহন করে। প্লেটগুলো অ্যাপিথেলিয়াম দ্বারা আবৃত। এই যে এই দুই সাইডে এরকম পেটের মতো আছে, এইভাবে করে ফুলকা ল্যামেলি তৈরি হয়। এই যে ফুলকা সূত্রক দুই সাইডে এরকম প্লেটের মতো আছে, এটা ফুলকা ল্যামেলি বলে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো প্রশ্বাস নিঃশ্বাসের কৌশল সাধারণত পরীক্ষায় আসে না, তো আমরা এখানে চিত্র থেকে দেখে নিই প্রশ্বাস নিঃশ্বাসের কৌশল কি। তো যদি কোনোদিন এসেও যায়, আমরা এরকম মুখের মতো আঁকাবো দুইটা। প্রথমে আমরা মুখের মতো আঁকাবো। তো যখন প্রশ্বাস নিবে, যখন প্রশ্বাস হবে, তখন এই যে মুখের এখানে কিছু একটা ঢাকনার মতো থাকে, মৌখিক কপাটকে এটা খুলে যাবে, খুলে যাবে, যার ভিতরে পানি প্রবেশ করতে পারে। এই 4 জোড়া ফুলকা 1 2 3 4, 1 2 3 4, যখন পানি প্রবেশ করবে তখন এই যে এইখানে অপারকুলাম ঢাকনাটা বন্ধ থাকবে, যাতে পানির ভিতরে প্রবেশ করতে পারে। পানি যখন অনেক বেশি প্রবেশ করে ফেলবে, তখন এই ঢাকনা খুলে যাবে, পানি এই দিক থেকে বের হয়ে যাবে, আর এটা বন্ধ হয়ে যাবে, যাতে পানি উল্টো দিক দিয়ে যেতে না পারে। শেষ। এটা খুবই সহজ, এত কঠিন না। ঠিক আছে ভাইয়া, বইয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো কি মুখস্থ করতে হবে নাকি এক্সামের জন্য? দেখো ভাইয়া, পরীক্ষায় আসলে আমি একটা ফোন রিসিভ করি। পরীক্ষায়, হ্যাঁ আপু, আমি এই যে ক্লাস নিয়ে দিছি একটা। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, বৈশিষ্ট্য এত না লিখলেও চলবে, তুমি চিত্র আঁকাবা। তোমার প্রথম কাজ থাকবে হচ্ছে চিত্র আঁকানো। চিত্র ভালো করে বুঝলে বর্ণনা এমনি লিখতে পারবা। কথাটা খুব ভালো লাগছে, আদিল লিখছো কথাটা। চিত্র তুমি যদি ভালো করে বুঝো, বর্ণনা তোমার জন্য আনসার করা সহজ, এবং তখন তুমি বর্ণনা নিজের মতো করে বানায় বলতে পারবা। ঠিক আছে, তখন তুমি বর্ণনা কি করতে পারবা, নিজের মতো করে বানায় লিখতে পারবা। এবং বইয়ের যে এত বড় বড় বর্ণনা দিছে, এত বড় বড় বর্ণনা তোমার প্রয়োজন পড়বে না। এত বড় বড় বর্ণনা তোমার প্রয়োজন নাই, সত্যি কথা। এত বড় বড় বর্ণনা তোমার প্রয়োজন নাই। তুমি চাইলেই ইজিলি তুমি বর্ণনাগুলো লিখে ফেলতে পারবা। ঠিক আছে, তুমি যদি চিত্র আঁকাইতে পারো। ওকে, তো এই যে এই দুটো চিত্র আমার আঁকায় দেওয়া দরকার নাই, কারণ তোমরা পারবা, এটা মুখের মধ্যে জাস্ট একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, একটু একটু প্র্যাকটিস করবা। দেখো এখানে দেখো, শ্বাস গ্রহণের মধ্যে কি বলছে। শ্বাস গ্রহণ বলতে আসলে পানির প্রবাহটাকে বোঝানো হয়েছে। তো হাইপোবাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ ও ফুলকা আর্চের ক্রিয়ার ফলে গলবিল ও মুখে গহ্বরে প্রসারণ ঘটে। এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ। গলবিল এবং মুখ গহ্বরের প্রসারণ ঘটে। কিন্তু জায়গা বেড়ে যায়, কারণ পানি ঢুকাইতে হবে। আর এখানে তুমি যদি পেশির নাম মনে রাখতে নাও পারো, কি পেশি, হাইপোবাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ, ফুলকা আর্চ, নাম মনে রাখতে বললেও চলবে, সমস্যা নাই, এত কঠিন করে নাম দরকার নাই। এই সময় ফুলকা আর্চের বাইরের দিকে প্রসারিত হয় এবং মুখের সম্মুখে অবস্থিত কপাটিকা খুলে যায়। তাহলে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, সম্মুখের কপাটিকা খুলে যায়। এই লাইন যদি ভুলেও যাও তাহলে দরকার নাই, সম্মুখের কপাটিকা খুলে যায়, যাতে সম্মুখ কপাটিকা, দেখো এই যে সম্মুখ কপাটিকাটা খুলে গেছে। মুখ গহ্বরের প্রকোষ্ঠের আয়তন, মুখ গহ্বরের প্রকোষ্ঠের আয়তন বৃদ্ধি ঘটায়, অক্সিজেন সমৃদ্ধ পানি বাইরের পরিবেশ থেকে মুখের মধ্যে প্রবেশ করে এবং ফুলকা প্রকোষ্ঠে ফুলকাগুলোকে পানি সিক্ত করে। তারপরে পানি এখন ভিতরে প্রবেশ করলো, ফুলকা চারিদিকে পানি চলে গেল। সময় কানকোষগুলোকে ব্রাঙ্কিওস্টাইনাল পর্দা দেহের বঙ্কিল দৃঢ়ভাবে আটকে থাকে, ফুলকা পরিফুলকাকে ছিদ্রগুলোকে বন্ধ করে রাখে। তাহলে এখানে এই কথাগুলো বলছে যে এখানে কি হয়, সম্মুখ দিক থেকে খুলে যায়। এই সম্মুখ দিকে যে প্রকোষ্ঠ আছে এটা হাইওয়েড আর্চ, ফুলকা আর্চ। ঠিক আছে, হাইপোব্রঙ্কিয়াল পেশির টানে এটা খুলে যায়, ভিতরে আয়তন বেড়ে যায়। ভিতরে যখন আয়তন বেড়ে যাবে, বাইরে থেকে পানি এখানে ভিতরে প্রবেশ করবে, আয়তন বেড়ে গেলে চাপ কমে যায়। ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, কারণ চাপ বাড়লে আয়তন কমবে, আয়তন কমলে চাপ বাড়বে। তো এখানে যদি আয়তন বেড়ে গেলে চাপ কমে যাবে, বাইরে থেকে ভিতর দিকে পানি প্রবেশ করবে। এবং এই সময় এই যে ব্রঙ্কিয়াল যে ছিদ্র পথগুলো বন্ধ করা আছে, পানির ভিতরে প্রবেশ করার কারণে ফুলকাগুলো পানি সিক্ত হয়ে যাবে। পানি সিক্ত হওয়া মানে কি, পানি সিক্ত মানে হচ্ছে পানি দ্বারা পূর্ণ হয়ে যাবে, পানির অক্সিজেন এখানে ঢোকার চেষ্টা করবে এখন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখো শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। শ্বাস ত্যাগ বা নিঃশ্বাসে কি বলছে, এ পর্যায়ে মুখগহ্বর ও গলবিলের সংকোচন ক্রিয়ার ফলে পূর্বের প্রসারিত প্রকোষ্ঠ আয়তন কমে যায়, পানির উপরে চাপ সৃষ্টি করে, ফলে পানি ব্রাঙ্কিওস্টাইনাল পর্দা খুলে বহিঃফুলকা ছিদ্রপথে বের হয়ে যায়। এই সময় মৌখিক কপাটিকা বন্ধ হয়ে যায়, ফলে ওই পথে পানি বের হতে পারে না। তার মানে বলছে যে একটা পর্যায়ে এসে ভিতরে চাপ বেড়ে যায়,
আয়তন কমে যায়, আয়তন কমলে চাপ বেড়ে যায়, চাপ বাড়ার কারণে এই কপাটিকা বন্ধ হয়ে যায়, কারণ উল্টো দিকে তো কপাটিকা খুলবে না। তার ফলে এইখানে উপায় হচ্ছে এইগুলো খুলে যাওয়া, এই ছিদ্রপথ খুলে যাবে, ঠিক আছে, এই ব্রঙ্কিয়াল ছিদ্রপথ খুলে যাবে, এইখান থেকে পানি বের হয়ে বাইরে চলে যাবে, পানি বের হয়ে বাইরে চলে যাবে। ইন দ্য মিন টাইম প্রশ্বাস নিঃশ্বাস হয়ে গেছে, প্রশ্বাস হয়ে গেছে। ভাইয়া এমসিকিউর জন্য পুরো বই পড়তে হবে, আর আপনি সৃজনশীলের যে যে টপিক পড়াইছেন সেগুলো পড়লেই হবে, 100% হবে। আমি তো কোনো কিছু বাদ দেইনি ভাই, বলো, আমি তো কোনো কিছু বাদ দিইনি। না ভাই, মনের ভিতরে গাড়তেছে না কেন জানি, কি গাড়তেছে না বলো, বলো, মনের ভিতরে কি গাড়তেছে না বলো, কি গাড়তেছে না মনের ভিতরে? এ পর্যন্ত পড়লে আমাদের রুই মাছের ফুলকার কাহিনী শেষ, শ্বসন প্রশ্বাস শেষ, শেষ। এরপরে কিছু লাগতেছে না, পানি স্রোততন্ত্র এগুলো প্রয়োজন নাই। একটা টপিকই বাকি আমাদের, সেটা হচ্ছে বায়ুথলি বা পটকা, বায়ুথলি বা পটকা, এই একটা টপিক আমাদের খালি বাকি, তাহলে আমাদের শেষ। কি একজন বলছে মনের ভিতরে গাড়তেছে না, এত আকান, কি আকান? বিপ্লব কুমার কি হয়েছে বলো? আর শেষ, আর শেষ, আর একটু আছে, এখন গেলে পটকা পড়বো, তাহলেই শেষ, পটকা বললেই শেষ। ফুলকা চিত্র তিনটা, ফুলকা চিত্র সাধারণত সেভাবে আসে না, তুমি হচ্ছে 3 নম্বর চিত্র আঁকাবা, 3 নম্বর চিত্র আঁকাবা। ভাই আপনার সিট পড়লে কি এমসিকিউ হবে? পড়ো, হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া গত বছরের টেস্ট পেপার পড়লে হবে? হ্যাঁ হবে, কিন্তু এই বছর এটা পড়া উচিত, নতুন আপডেট পড়া উচিত, বাট গত বছরটা পড়লে চলবে, ঘুরে ফিরে একই প্রশ্ন। শোনো, আমি তোমাদের প্র্যাকটিস শিট দিছি না, প্রথম ক্লাসের লিঙ্কে তোকে প্র্যাকটিস শিট দেখা আছে, দেওয়া আছে। এই প্র্যাকটিস শিট যেটা আছে, এই প্র্যাকটিস শিট পড়লে তোমার ইয়ে হয়ে যাবে, মানে সৃজনশীল হয়ে যাবে, এবারে সৃজনশীল লাগবে না, ঠিক আছে? আমি লাস্টে দিয়ে সহজ করে দিব, শর্ট সাজেশন দিয়ে দিব, ওই শর্ট সাজেশন পড়লে দেখবা তোমার সব হয়ে গেছে, ঠিক আছে? এখন লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে রুই মাছের পটকা, রুই মাছের পটকা, পটকা পড়লেই শেষ। রুই মাছের পটকা বা বায়োথলি, রুই মাছের পটকা বা বায়ুথলি, এইখান থেকে দুইটা জিনিস লাগে, দুইটা প্রশ্ন লাগে, একটা হচ্ছে গঠন আর একটা হচ্ছে কাজ। বায়ুথলির গঠন, বায়ুথলি বা পটকার গঠন এবং বায়ুথলি বা পটকার কাজ, এই দুটো জিনিস তুমি যদি পড়ো তাহলে তোমার চলে যাবে, আর কিছু লাগবে না। তাহলে বায়ুথলি বা পটকার গঠনটা আমরা দেখি। তো এইখানে দুইটা প্রকোষ্ঠ থাকে, আর সম্মুখ প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে এই হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ এবং এই হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। এদের বাইরে এরকম পুরো একটা আবরণের মতো থাকবে, এটা স্বচ্ছ প্রকৃতির হবে, স্বচ্ছ প্রকৃতির হবে, এবং এইখান থেকে একটা নালী বের হবে, এটাকে নিউমেটিক নালী বলবে। নিউমেটিক নালী কেন বলছে? কারণ এটা বায়ুপূর্ণ নালী, নিউমেটিক শব্দটা থাকলে বুঝবা বায়ুপূর্ণ বুঝাইছে নিউমেটিক নালী, এবং নিউমেটিক নালীটা অন্য নালীর সাথে কানেক্ট হবে, এই নিউমেটিক নালীটা অন্য নালীর সাথে কানেক্ট হবে। তো যেই সকল মাছের পটকা অন্য নালীর সাথে, যে সকল মাছের পটকা অন্য নালীর সাথে যুক্ত হয়, সেই সকল পটকাকে ফাইসোস্টোমাস পটকা বলা হয়ে থাকে। কি পটকা বলে থাকে? যে সকল পটকাকে ফাইসোস্টোমাস পটকা বলে। তাহলে যে সকল বায়ুথলি অন্ননালী বা পরিপাক তন্ত্রের সাথে কানেক্ট থাকবে, অর্থাৎ এই বাতাসটা, বায়ুথলির যে বাতাসটা, এই বাতাসটা পরিপাক তন্ত্রের সাথে সমন্বিত হয়ে কার্যক্রম করবে, পরিপাক তন্ত্রের সাথে একসাথে মিলে কাজ করবে, এই জন্য এই বায়ুথলিকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলা হবে। মিস্টার অনুজীব, আপনি যে প্র্যাকটিস শিট দিয়েছেন ওইগুলা সেরা প্র্যাকটিস শিট, বাট ফোন দেখে বেশিক্ষণ পড়া যায় না, প্রিন্ট করে নেন, প্রিন্ট করে নেন, প্রিন্ট করে যাতে সহজ হয়, এই জন্য কিন্তু পেজ কমায় দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের বায়ুথলিকে আমরা কি বলতেছি? প্রথম কথা হচ্ছে ফাইসোস্টোমাস বায়ুথলি বলতেছে। আমাদের বানানো যে প্র্যাকটিস শিট, বায়োমিশন টিম কর্তৃক বানানো যে প্র্যাকটিস শিট, এই প্র্যাকটিস শিট খুবই
সময় নিয়ে ধাপে ধাপে আঁকানো হয়েছে, বানানো হয়েছে, যাতে করে তোমাদের ইজি হয় এবং সব যাতে চলে আসে, এই জন্য ছোট করা হয়েছে। দেখো ঢালাও করে অনেক বেশি, ঢালাও করে অনেক বেশি পরিমাণ কি দেই নেই আমরা, প্রশ্ন দেই নেই। ঢালাও করে অনেক বেশি পরিমাণ প্রশ্ন দেই নেই, কারণ কি, এত বেশি প্রশ্ন দিলে তোমাদের মানে নিজেদেরই কষ্ট হবে। এই জন্য খুঁজে 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 প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন দেওয়ার আমরা চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে রেটি মিলাবিলিয়া। রেটি মিরাবিলিয়া, এখানে কিছু রক্তনালীর সমন্বয়ে রক্তনালিকার গুটিকা আছে, এখানে কিছু রক্তনালিকার গুটিকা আছে, এটাকে রেটি মিরাবিলিয়া বলা হয়। রক্তনালিকার গুটিকা, গুটিকা, এটাকে আমরা কি বলছি, রেটি মিরাবিলিয়া। এটাকে বলা হয়েছে রেটি, রেটি মিরাবিলিয়া, রেটি মিরাবিলি, রেটি মিরাবিলি। এটাকে আমরা কি রাখবো, এটাকে রাখবো আমরা রেটি মিরাবিলি, রেটি মিরাবিলি। তো রেটি মিরাবিলির কাছে, রেটি মিরাবিলির কাছে একটা গ্যাস গ্রন্থি থাকে এবং এটা একটা রক্তজালিকা। আর একটা কথা মনে রাখতে হবে, এই রুই মাছের পটকা, রুই মাছের পটকা বা বায়ুথলি, এদের চারিদিকে কি, এদের চারিদিকে অনেক রক্তনালিকা নির্মিত আছে। ঠিক আছে। তো এদের পেশিকে দুটো অংশে ভাগ করা যায়, টিউনিকা এক্সটার্না, টিউনিক, টিউনিক এক্সটার্না, টিউনিক এক্সটার্না। এখানেও রক্তজালিকা থাকবে, এখানে অনেক রক্তজালিকা থাকবে। তোমার পটকা দেখছো না, সাদা রঙের পটকা, মাছের সাদা রঙের পটকা দেখছো না? হ্যাঁ, মাছের সাদা রঙের পটকা। তো ওই মাছের সাদা রঙের পটকা যেটা আছে, এই পটকার সাদার চারিদিকে দেখবা অনেক রক্তনালিকা আছে, বিশেষ করে এই সম্মুখ প্রকোষ্ঠ, যেটা এই সম্মুখ প্রকোষ্ঠে রক্তনালিকার পরিমাণ বেশি থাকে। একটা অংশ ছোট, একটা অংশ বড়। কেমনে বুঝবো কোনটা সম্মুখ কোনটা পশ্চাৎ? একটা অংশ ছোট, একটা অংশ বড় থাকবে পটকার। সব ছোট অংশটা সম্মুখ আর পশ্চাৎ অংশটা হচ্ছে বড়, পশ্চাৎ অংশটা বড়। টিউনিকা এক্সটার্না এবং ভিতরে যে অংশটা টিউনিকা ইন্টিমা, টিউনিক ইন্টিমা, টিউনিক ইন্টিমা বা টিউনিকা ইন্টিমা একই জিনিস, ইন্টিমা। তো ইন্টিমাটা মসৃণ পেশি দিয়ে তৈরি, ইন্টিমাটা মসৃণ পেশি দিয়ে তৈরি, মসৃণ পেশি। এটা কি দিয়ে তৈরি? মসৃণ পেশি দিয়ে তৈরি। ঠিক আছে। আচ্ছা, রুই মাছের বায়ুথলি কতগুলা ক্ষুদ্র অস্থি দিয়ে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। এই রুই মাছের যে বায়ুথলি, কিন্তু ক্ষুদ্র 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 অস্থি দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি দিয়ে সে কি করে, অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। ঠিক আছে। কার সাথে যুক্ত থাকে? অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। এই ক্ষুদ্র 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 যে অস্থিগুলা, এই অস্থিগুলাকে বলা হয় ভেবেরিয়ান অসিকল। এই অস্থিগুলাকে বলা হয় ভেবেরিয়ান, ভেবেরিয়ান অসিকল, অসিকল। অসিকল কখন ব্যবহার হয়? ছোট ছোট অস্থির বেলায় অসিকল ব্যবহার হয়। এই ভেবেরিয়ান অসিকল, এই ভেবেরিয়ান অসিকল দিয়ে সে অন্তঃকর্ণের সাথে কি থাকে, কানেক্ট থাকে। কার সাথে কানেক্ট থাকে? অন্তঃকর্ণের সাথে। ঠিক আছে, অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ। এবং এভাবে করে তারা শ্রবণেও হেল্প করে, পটকা তাদের শ্রবণেও হেল্প করে। তাহলে খেয়াল করো, ছোটবেলা যে পটকা খাইতা, এত কিছু চিন্তা করছে এই পটকার মধ্যে এত কিছু আছে? হ্যাঁ, পটকাও কম যায় না। একজন বলতো পটকাও কম যায় না, আসলে কম যায় না, পটকার মধ্যে মেলা কিছু। ঠিক আছে। তাহলে দেখো এই পটকা, ছোটবেলা পট করে পটকা খেয়ে ফেলছি, কিন্তু ফট করে পটকা খেয়ে ফেলছি। এই ফটকার মধ্যে দেখো এত ফটকাবাজি চলতেছে, ফটকাবাজি। হ্যাঁ, দেখো এই ফটকার ফটকাবাজি। ওয়েট, আমার বাসায় কি ওয়াইফাই কাজ করতেছে না? বাসায় আমার দুটো ওয়াইফাই। ওয়েট, একটু দাঁড়াও।
ওকে, দেখো পটকার মধ্যে একটা আছে সম্মুখ প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, মাঝখানে সেন্টার, এইখান থেকে একটা নালী আসছে। এই নালীটির নামই তো লিখিনি, হাই হাই, এই নালীটার নাম হচ্ছে নিউমেটিক নালী। এই নালীটার নাম হচ্ছে নিউমেটিক নালী। নিউমেটিক নিউমেটিক নালী। নিউমেটিক মানে কি? নিউমেটিক মানে হচ্ছে যেটাকে বলা হয় বায়ুপূর্ণ। নিউমেটিক মানে কি? নিউমেটিক মানে হচ্ছে বায়ুপূর্ণ, বায়ুপূর্ণ নালী, নিউমেটিক নালী। তো এই যে নিউমেটিক নালী, এই নিউমেটিক নালীটা আবার অন্ননালীর সাথে কানেক্ট থাকে। তো এতে পটকাটা অন্ননালীর সাথে কানেক্টেড, অন্ননালীর সাথে কানেক্ট থাকে এখন এটাকে ফাইসোস্টোমাস পটকা বলা হয়। ওকে, এবং এখান থেকে রেটা মিলিবিলি আছে। রেটা মিলিবিলি এই জায়গায় একটু গ্যাস গ্রন্থি থাকে এবং তার রেটা মিলিবিলিটা বেসিক্যালি রক্তনালিকার রক্তচালক, এবং এই জায়গাটা একটা গ্যাস গ্রন্থি থাকবে। এখানে কি থাকবে? একটা গ্যাস গ্রন্থি, যেখান থেকে বিভিন্ন রকমের গ্যাস তৈরি হওয়া, ব্যালেন্স হওয়ার কাজটা করবে। ঠিক আছে, এই পটকার কাছে হচ্ছে ভেভিরিয়ান অসিকল আছে। এই ভেভিরিয়ান অসিকল বিজ্ঞানী ভেভিরিয়ানের নাম অনুসারে হয়েছে। এটা অন্তঃকরণের সাথে কানেক্টেড, যার কারণে তারা শব্দ শ্রবণে হেল্প করবে। আর যেহেতু সেটা অন্ননালীর সাথে কানেক্টেড, বাতাসের কম বেশি করার মাধ্যমে তারা এরকম টাইপের মুখ দিয়ে সাউন্ডও করতে পারবে। তাহলে পটকা একাধারে শ্রবণেও হেল্প করতে, শব্দ তৈরি করতে হেল্প করতে। তাহলে পটকা শব্দ তৈরিও করে, রুই মাছের শব্দ শ্রবণেও হেল্প করে। পটকা আর কি করে? তার মধ্যে গ্যাস গ্রন্থি আছে, তার মানে সে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসের আধার হিসেবে কাজ করবে। পটকা অনেক সময় অনেক মাছ দেখবা পানির উপর দিকে এসে এরকম করে, তা আমরা দেখে মনে হয় কি মাছ মনে উপরে এসে প্রশ্বাস নিচ্ছে। ঠিক আছে, আসলে প্রশ্বাস না, মানে এটা এটা কেমন মাছ যখন পানির উপর দিকে ভাসে তখন সে পটকাটাকে ফুলায় ফেলে। পটকা ফুলার কারণে দেহের কি হয়ে যায়? দেহের আপেক্ষিক গুরুত্ব কি হয়ে যায়? কমে যায়, একের নিচে নেমে যায়। দেহের ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে যাওয়ার কারণে সে আস্তে আস্তে পানিতে কি করতে পারে? ভাসতে পারে। সে আস্তে আস্তে কি করে? সে আস্তে আস্তে পানিতে ভাসতে পারে। ঠিক আছে, এটা এটা পসিবল হচ্ছে এই পটকার কারণে। আবার তার যখন পানি নিচে নামতে হবে তখন সে আস্তে আস্তে পটকাটাকে ছোট করে ফেলে, তখন সে আস্তে আস্তে পানি নিচে চলে যায়। কারণ আমরা জানি বেলুন পানিতে ভাসবে, তো ভিতরে যদি তার একটা ফাঁপা জিনিস থাকে তাহলে সেটা পানিতে ইজিলি ভাসতে পারবে। ঠিক আছে, এভাবে করে পটকাটা কাজ করে। ঠিক আছে, এভাবে করে পটকা কাজ করে। কখন থেকে সাউন্ড নেই? তো পটকা, এখন পটকা যদি গঠন এখান থেকে হয়ে যায়, পটকার কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পটকার কাজটা আমাদের জানতে হবে। পটকার কাজটা আমরা চলো এখান থেকে দেখে নিই। বায়ুথলি বা পটকার কাজ প্রথমত হচ্ছে প্লবতা রক্ষা করা। প্লবতা মানে পানিতে ভাসতে যেতে হেল্প করে। বায়ুথলি প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। এটি ভিতরে গ্যাসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। গ্যাসের পরিমাণ বাড়ায় দেয়, তখন ফুলে যায়, তখন পানিতে ভাসতে পারে। আবার পাশের পরিমাণ কমায় দেয়, তখন নিচে নেমে যায়। আচ্ছা, এখানে গ্যাসগুলোর কথা বলেন। এই যে এতে সামান্য পরিমাণ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে এবং অক্সিজেনটাই বেশি। ঠিক আছে, এটা তো অভিযোজনাল ভাসাল। বায়ুথলি মাছের ভাসাভঙ্গ হিসেবে কাজ করে। পানির যে কোনো গভীরতায় বায়ুথলি পরিবর্তিত হয়ে পরিবেশে উপযোগী হতে পারে এবং সক্রিয়ভাবে সাঁতার কাটতে হেল্প করে। তারপরে শ্বসন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আধার হিসেবে কাজ করে। বিশেষ করে অক্সিজেন প্রতিধ্বনি তৈরি করতে পারে। বায়ুথলি পানিতে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, যা ভেভিরিয়ান অসিকল দিয়ে অন্তঃকোণে যায়, ফলে মাছ শুনতে পায়। তার মানে কি? সে শোনার কাজে অভিরিয়ান অসিকল হেল্প করতেছে। শব্দ উৎপাদন, বায়ুথলি শব্দ উৎপাদনে হেল্প করে। নিউমেটিক নালীতে বের হয়ে বাতাস শব্দ উৎপাদন করে। ওই যে নিউমেটিক নালীতে যে বাতাসটা বের হয়ে আসে অন্যনালীতে এসে সে শব্দ তৈরি করতে পারে গলার এখান দিয়ে। এবং এই শব্দ দিয়ে কিন্তু সে তার সাথীকে যৌন সঙ্গীকে আকৃষ্ট করে এবং শত্রুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কিছু বেশ প্রকৃতির মাছ, প্রাণীর আচরণ চ্যাপ্টারে এটা লেখা আছে। ঠিক আছে, 3 কাটা স্টিকলব্যাক মাছ এই প্রক্রিয়াগুলো ব্যবহার করে। এবং চাপ নিয়ন্ত্রণ, বিভিন্ন গভীরতা উঠানামার ক্ষেত্রে এই সাম্যাবস্থা রাখতে পটকা হেল্প করে, বিভিন্ন গভীরতা উঠানামা করতে। এই হচ্ছে পটকার কাজ। তো পটকা শেষ হওয়ার মাধ্যমে আমাদের রুই মাছের সকল অংশ শেষ হয়ে গেল। রুই মাছের শ্বসন অঙ্গের সাথে মানুষের শ্বসন অঙ্গের পার্থক্য, এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। রুই মাছের ফুলকার সাথে মানুষের ফুসফুসের পার্থক্য আসতে পারে শ্বসন অধ্যায়ের সাথে মিলায়। যেহেতু রুই মাছের হৃৎপিণ্ডের সাথে মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য আসছে, তাহলে রুই মাছের ফুলকার সাথে মানুষের ফুসফুসের পার্থক্য আসতে পারে। তাহলে একটু পড়বা। রুই মাছের ফুলকার ক্ষেত্রে বলবা, ফুলকা হচ্ছে রুই মাছের শ্বসন অঙ্গ, আর মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। ঠিক আছে, রুই মাছ হচ্ছে জলীয় শ্বসন অভিযোজনের জন্য, ফুসফুস হচ্ছে স্থল শ্বসন অভিযোজনের জন্য।
ফুলকার মধ্যে চিরুনি আকারে 4 জোড়া ফুলকা থাকে, আর ফুসফুসে স্পঞ্জের মতো 2টি ফুসফুস থাকে। ফুলকা অনেকগুলো ল্যামেলি দিয়ে গঠিত, ফুসফুস অসংখ্য অ্যালভিওলাস দিয়ে তৈরি। ফুলকার মধ্যে অসংখ্য ছোট্ট প্লেটের মতো থাকে জালিকা সমৃদ্ধ, আর অ্যালভিওলাসের ভিতরে থলির মতো থাকে রক্তজালিকা সমৃদ্ধ। ফুলকার ভিতরে কোনো আবরণ, ফুলকার চারিদিকে কোনো আবরণ থাকে না, ফুসফুসের চারিদিকে প্লুরা নামক একটা আবরণ থাকে। ফুলকা পানিতে ডুবে অক্সিজেন গ্রহণের জন্য উপযোগী, আর ফুসফুস বায়ুমণ্ডলে অক্সিজেন গ্রহণের জন্য উপযোগী। এটা পানির, এটা বাতাসের, এই হচ্ছে পার্থক্য। পরে নিয়ে এটা লাগবে। শেষ পর্যন্ত তো আমরা আগের দিনে পড়ে ফেলছে। এখন এগুলো তো শেষ হইল, এগুলো তো আমরা শেষ করলাম। গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা, সেটা হচ্ছে রুই মাছের এই পুরো সাজেশনটা তোমাদেরকে আমি আবার দিই। রুই মাছ থেকে কী কী লাগবে। আচ্ছা, আজকে যারা যারা ফেসবুকে ক্লাস করছো, ওয়েব অ্যাপে ক্লাস করছো, ফেসবুকে এবং ওয়েব অ্যাপে ক্লাস করছো, তোমাদের কি ক্লাসের টাইমে কোনো সমস্যা হয়েছে? সাউন্ডে কি কোনো প্রবলেম হয়েছে? বলো। ক্লাসের টাইমে কি কোনো প্রবলেম হয়েছে? সাউন্ডে কোনো প্রবলেম হয়েছে? না, কোনো সমস্যা নয়। তার মানে এটা বোঝা গেল যে আমার ক্যামেরার ক্যামেরার মধ্যে সামথিং ইজ রং। ঠিক আছে, আমার যে ক্যামেরা, আমার ক্যামেরা সাকিব ভাইয়ের ক্যামেরা সেমি ক্যামেরা, তোমাদের সাকিব ভাইয়ের ক্যামেরা, আমার ক্যামেরা সেমি ক্যামেরা, কিন্তু আমার ক্যামেরাতে প্রবলেমটা করছে। তার মানে সামথিং ইজ রং ইন মাই ক্যামেরা, প্রমাণিত। ঠিক আছে, আমার ক্যামেরাটা চেঞ্জ করতে হবে সম্ভবত। আচ্ছা আসো, এখন আমরা, হ্যাঁ নোমান উপরে আইসো, ভাইয়া ফ্রি আছো না? এখন আমরা একটু দেখে নিই কি কি আমরা পড়ছি। দেখো, আমরা প্রথম দিকেই তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিছিলাম যে কি কি পড়তে হবে। লুক, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, এইখান থেকে আমরা বহুত সৃজনশীল আসতে দেখছি। বায়ুথলি বা পটকা, এটা থেকে অনেক সৃজনশীল আসছে আমরা দেখছি গতকালকে। রুই মাছের হৃৎপিণ্ড মানুষের আর মৃৎপিণ্ড, এটা থেকেও কিন্তু গতকালকে আমরা দেখছি সৃজনশীল আসছে। আইস এবং সংরক্ষণ, এখান থেকে আমরা একটা সৃজনশীল আসতে দেখছি প্রত্যেকটাই। ঠিক আছে, তো আমরা এমসিকিউর জন্য তার শ্রেণীবিন্যাস পড়বো। বিশেষ করে শ্রেণীবিন্যাসের মধ্যে সিপ্রিনি ফর্মিস আর সিপ্রিনি ডি, এই দুটোকে তোমাদের বেশি দেখতে বলছি। ঠিক আছে, আচ্ছা। তারপরে রুই মাছের আমার দেহের কোন জায়গায় কি আছে সেটা আমরা জানছি। মাথার মধ্যে কি আছে, দেহকাণ্ডে কি আছে, আর লেজে কি আছে এটা আমরা জানছি। আমরা স্ট্রিম লাইন মুভমেন্ট কি আর স্ট্রিম লাইন গঠন কি সেটা আমরা জানছি। ঠিক আছে, রুই মাছের পার্শ্বরেখা কি করে সেটা আমাদের জানতে হয়েছে। আচ্ছা, তারপর দেখো রুই মাছের দেহকাণ্ডের মধ্যে, মাথার মধ্যে মনে রাখো মাথায় কোনো আইস নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। দেহকাণ্ডের মধ্যে পাখনা আছে আর আইস আছে, এবং পা জোর আছে, পায়ুছিদ্র, জননছিদ্র, রেচনছিদ্র। পাখনার মধ্যে কোনটা যুগ্ম আর কোনটা অযুগ্ম এটা জানতে হয়েছে। কোনটার মধ্যে পাখনা রশ্মি কত, এগুলো জানবে এমসিকিউর জন্য। আইসের মধ্যে দেখবে আইসটা সাইক্লোয়েড প্রকৃতির। আইস মাথায় আর লেজে, মাথায় পুচ্ছ পাখনাতে সাধারণত থাকে না, ডার্মাল পকেটে থাকে, চুন এবং কোলাজেন তন্তু এবং ডেন্টিন দিয়ে তৈরি। এখানে সার্কুলি নামক রেখা থাকে, ফোকাস থাকে, এবং কিছু সার্কুল অনেক বড় হয়, এগুলোকে অ্যানুলাস বা অ্যানুলি বলা হয়, যেটাকে বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্ন যে জায়গা থেকে আসবে সেগুলোই তোমাদের দেখাইছি। এরপর আমরা চলে এসেছি রক্ত সংবহনতন্ত্রে। আমাদের এখানে রক্ত সংবহনতন্ত্রে তিনটা জিনিস আছে, রুই মাছের রক্ত, রুই মাছের হৃৎপিণ্ড এবং রুই মাছের রক্তনালিকা। তেমন রক্তনালিকা থেকে আসলে পড়ার কিছু নাই, শিরা, ধমনী আর কোষিক জালিকা দিয়ে রক্তনালিকা তৈরি। রক্তের মধ্যে তেমন কিছু লাগে না, রক্তরস আর রক্তকণিকা, রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকা, এদের কোনো অনুচক্রিকা নাই। ঠিক আছে, এবং এদের লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে এবং গোলাকার টাইপের লোহিত রক্তকণিকা হয়। হৃৎপিণ্ডের মধ্যে আমাদের পড়তেছে হৃৎপিণ্ডের দুইটা প্রকোষ্ঠ, একটা উপপ্রকোষ্ঠ এবং একটা বালবাস আর্টেরিওসাস আছে। দুইটা প্রকোষ্ঠের নাম হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, আর আরেকটা উপপ্রকোষ্ঠ হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস বেসিক্যালি শিরারই একটা অংশ, এবং সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকল আর বালবাসের মাঝখানে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা, এবং এই গতিপথে রক্ত প্রবাহিত হয়। মনে রাখতে হবে বালবাস আর্টেরিওসাস বেসিক্যালি আর্টারির একটা অংশ, ধমনির একটা অংশ হচ্ছে বালবাস আর্টেরিওসাস। ঠিক আছে, ধমনী যেটা, ধমনির একটা অংশ হচ্ছে বালবাস আর্টেরিওসাস। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি একটা ক্লাস নিচ্ছি, তো আমি দেখছি আপনি মেসেজ দিচ্ছেন, আমি ক্লাসটা শেষ করে আমি রেসপন্স করতেছি।
আরে আচ্ছা কত ফোন আসতেছে। তাহলে এই কথাগুলো মাথায় রাখতে হবে। রক্ত সংবন্ধন কিভাবে সেটা জানতে হবে। এখানে একটা জিনিস জানতে হবে যে রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড বলা হয়, এবং রুই মাছের হৃৎপিণ্ড রক্ত সংবহনটা হচ্ছে একমুখী রক্ত সংবহন, এক সিঙ্গেল সার্কিট এবং শিরা হৃৎপিণ্ড, এই দুইটা কথা এখান থেকে আমাদের জানতে হবে মাস্ট। আচ্ছা, তারপরে এই হচ্ছে কথা, এই যে একবর্তনী সংবহন কি জানতে হবে এবং শিরা হৃৎপিণ্ডকে জানতে হবে, সেটা 2 নম্বরের জন্য জানতে হবে। তারপর আমরা কি পড়ছি, তারপরে আমরা রুই মাছের ধমনীতন্ত্র পড়ছি, পুরো ধমনীতন্ত্র গঠন পড়বা। ধমনীতন্ত্রের মধ্যে 3টা কথা উল্লেখ করবা, অন্তর্বাহী, বহির্বাহী এবং পৃষ্ঠীয় বাহিকা। অন্তর্বাহী থেকে একটু লিখবা যে 4টা অন্তর্বাহী বঙ্কিয়াল ধমনী ফুলকায় প্রবেশ করে। বহির্বাহী থেকে লিখবা 4টা বহির্বাহী বঙ্কিয়াল ধমনী ফুলকা থেকে বের হয়ে আসে এবং সার্কিউলার সেফালিকাস তৈরি করে। সার্কিউলার সেফালিকাস কেটেও মাঝে মাঝে আসলে প্রশ্নে। তারপরে বলবা এখান থেকে একটা আছে ডরসাল অ্যাওরা, ডরসাল অ্যাওরা থেকে আরো কিছু ব্রাঞ্চে আসে, ব্রাঞ্চে এসে ছড়িয়ে যায়। জাস্ট অল্প করে ব্যাখ্যা করে দিবা, তাহলেই শেষ। তারপরে শিরাতন্ত্র, শিরাতন্ত্রের মধ্যে বলবো এখানে সিস্টেমিক শিরাতন্ত্র আছে এবং পোরাল শিরাতন্ত্র আছে। সিস্টেমিক শিরাতন্ত্র স্বাভাবিকভাবেই সারা দেহ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যায়, আর পোরাল শিরাতন্ত্র হৃৎপিণ্ডে আসার আগে 2টা অঙ্গ হয়ে যায়, রেনাল পোর্টাল এবং যকৃৎ পোর্টাল। রেনাল পোর্টাল কিডনি হয়ে আসবে, যকৃৎ পোর্টাল লিভার হয়ে আসবে, ঠিক আছে, এবং অঙ্গগুলোর নাম বলবা। তারপর তোমরা ফুলকা বলবা, ফুলকার গঠন বলবা। ফুলকার মধ্যে যে জিনিসটা মাথায় রাখতে হবে, হাফ ফুলকাকে বলবে হেমিব্রাঙ্ক আর ফুল ফুলকাকে বলবো হোলোব্রাঙ্ক। ফুলকা আর্চ এবং ফুলকার একের উপর সাজানো থাকে। ফুলকা সূত্র যেটা আছে, ফুলকা সূত্রের মধ্যে ফুলকা ল্যামিয়া আছে, এখানে বহির্বাহী অন্তর্বাহী ধমনী প্রবেশ করবে, বহির্বাহী ধমনী অক্সিজেন যুক্ত হয়ে বের করে দিবে। শ্বসন কৌশলটা একটু দেখে নিবা। প্রশ্বাস আর নিঃশ্বাস, প্রশ্বাসের সময় মুখের কপাটিকা খুলে যায়, 2 পাশের গলবিলীয় প্রকোষ্ঠগুলো বন্ধ হয়ে যায় এবং ভিতরে চাপ আস্তে আস্তে বাড়তে থাকে। চাপ খুব বেশি বেড়ে গেলে এই গলবিলীয় ফুলকা ছিদ্র খুলে যায় এবং মুখের কপাটিকা বন্ধ হয়ে যায় এবং পানি বের হয়ে আসে এবং এর মধ্যে গ্যাসের আদান প্রদান হয়ে যায়, ঠিক আছে। তারপর আমরা কি বলছি, তারপর হচ্ছে আমরা পটকা। পটকার মধ্যে 2টা প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ। 2টা প্রকোষ্ঠের মাঝখান থেকে আসছে একটা নিউমেটিক নালী। এই নিউমেটিক নালী যুক্ত অন্ননালীর সাথে, এটাকে ফাইসোস্টোমাস পটকা বলা হয়। এটা ওভিরিয়ান ওসিকুলার সাথে কানেক্টেড থাকে। এইটা পানিতে ভাসতে, পানির প্লবতা রক্ষা করতে, শব্দ তৈরি করতে, শ্রবণ করতে হেল্প করে থাকে রুই মাছের পটকা। এবং এখানে আছে রেটা মিরিবিল, এখানে গ্যাস গুনতে থাকে, এখানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং বিশেষ করে অনেক বেশি পরিমাণ অক্সিজেন গ্যাস থাকে। এরপর আছে রুই মাছের জীবনচক্র। রুই মাছের জীবনচক্রের মধ্যে আমরা জাস্ট জীবনচক্রের গঠনগুলো পড়বো। শুক্রাশয়, ডিম্বাশয় কি দিয়ে লাগানো থাকে, মেজোরকিয়াম আর মেজোবিরিয়াম পর্দা লাগানো থাকে। এরা কখন যৌন পরিপক্কতা লাভ করে? ফিকান্ডিটি কি? ফিকান্ডিটি মানে হচ্ছে যৌন পরিপক্কতা, অর্থাৎ ডিম ছাড়া এবং পুরুষ মাছের বীর্য ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটাকে ফিকান্ডিটি, এই ক্ষমতাটাকে ফিকান্ডিটি বলে। স্পনিং কি? পানির মতো করে বাতাস প্রয়োগ করে, এটাকে স্পনিং প্রক্রিয়া বলে এটা জানতে হবে। কখন পরিপক্ক হয়, কখন নিষেক হয়, নিষেকের ফলে কি মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা এবং অর্গানোজেনেসিস হয়। তারপর আমাদের জানতে হবে যে একদম লার্ভা যেটা বের হয়ে আসে, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা ধানীপোনা বা রেণুপোনা বলতেছি বা লার্ভা বলতেছি। এরকম থাকবে হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত। 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত থাকবে ধানীপোনা। ধানীপোনার পরে থাকবে আঙ্গুলিপোনা। 9 দিন থেকে 30 দিন পর্যন্ত আঙ্গুলিপোনা। 30 দিনের পর থেকে হচ্ছে ব্রুড মাছ। তারপরে সংরক্ষণ করতে হবে কোথায়? হালদা নদী, হালদা নদী সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। এই হালদা নদী সংরক্ষণ পদ্ধতির পাশাপাশি আরও যে সংরক্ষণ পদ্ধতি আছে সেগুলো একটু জানবো। এই সংরক্ষণ পদ্ধতিগুলো কার্যকর কিনা সেটা আমরা জানবো। আর কিছু লাগবে না। এবং ভাই এইগুলোর মধ্যে থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? পারবো? দেখো সব একদম একসাথে বলে দিছি। আচ্ছা, আজকে ঝিরঝির শব্দ করছে? ঝিরঝির মাঝে মাঝে সব ক্লাসেই করে, আজকে করছে? আমি যেটা শুনছি যে সাকিবের ক্লাসে এবং তোমাদের অপার ভাইয়ের ক্লাসে কখনো ঝিরঝির শব্দ করে নাই, তো আজকে এই জন্য আমরা একটু টেস্ট করলাম। আচ্ছা, প্যালাজিক ডিমকে আর ডিমার্সেল ডিমকে জানতে হবে। ডিমার্সেল ডিম হচ্ছে যেটা নিষেকের পরে মাটির নিচে চলে যায়, ডিমার্সেল ডিম। আর যেটা পানিতে ভাসে, সমুদ্রের পানির ক্ষেত্রে এরকম হয়, সামুদ্রিক মাছের ক্ষেত্রে এটাকে প্যালাজিক ডিম বলে। অল ক্লিয়ার? অল ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করতেছি। আমরা ঈদের পরে আবার একসাথে আসবো ঘাসফড়িং নিয়ে। ঈদের পরে আমরা কি নিয়ে দেখা করব? ঘাসফড়িং নিয়ে দেখা করব। সে বন্ধু, আপনারা সবাই ভালো থাকেন, ভালো সুস্থ থাকেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।